প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, সেখানে এক ভয়ঙ্কর অগ্নিগর্ভ পরিস্থিতি। ইতিমধ্যে মৃত্যু হয়েছে সরকারি মতে 50 জনের মতো, কিন্তু বেসরকারি মতে মৃত্যু 100-রও বেশি ছাড়িয়ে গেছে। সরকার প্রকৃত সত্য বা তথ্য গোপন করছে বলে আন্দোলনকারীদের অভিযোগ। আন্দোলন কিসের আন্দোলন? কার আন্দোলন করছে? আন্দোলন কোটার বিরুদ্ধে, আন্দোলন সংরক্ষণের বিরুদ্ধে, আন্দোলন করছে বাংলাদেশের ছাত্র যুব সমাজ, যারা তাদের মেধা থাকা সত্ত্বেও তারা বছরের পর বছর চাকরি পাচ্ছে না। নির্দিষ্ট কোটার জন্য, কোটা থাকার কারণে, যোগ্যতা বা মেধা না থাকা সত্ত্বেও কিছু মানুষ বাংলাদেশের অধিকাংশ চাকরি তারা দখল করে নিচ্ছিল, আর প্রকৃত শিক্ষিত মেধা সম্পন্ন যোগ্যরা তারা চাকরি পাচ্ছিল না। এই আন্দোলন বিভিন্ন সময়ে শুরু হয়েছে। 2018 থেকে এই কোটা আন্দোলন কোটার বিরুদ্ধে ব্যাপক আন্দোলন শুরু হয়, কিন্তু সেটা চূড়ান্ত রূপ পেয়েছে গত এই এক সপ্তাহের মধ্যে, এবং তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এই মুহূর্তে অগ্নিগর্ভ। সেখানে ছাত্ররা, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আজকে রাস্তায় নেমে পড়েছে। সেখানে শাসক দল আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন, ছাত্রলীগ এবং পুলিশ একযোগে একত্রে সেই আন্দোলনকারী ছাত্রদের উপরে ঝাঁপিয়ে পড়েছে। এই কোটাটা কেমন আছে আসুন একবার দেখে নিই। কোটা হচ্ছে বাংলাদেশে 100 চাকরির মধ্যে 56%, অর্থাৎ 100-র মধ্যে 56% পদই হচ্ছে কোটা বা সংরক্ষিত। কিরকম? মুক্তিযোদ্ধাদের কোটা 30%, জেলা ভিত্তিক কোটা 10%, নারীদের জন্য কোটা 10%, ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর মানুষদের জন্য 5%, আর প্রতিবন্ধীদের জন্য 1%। অর্থাৎ 100-র মধ্যে 56টা পদই হচ্ছে কোটায় চলে যাচ্ছে। বিশেষ করে আন্দোলনকারীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বক্তব্য, যে এই মুক্তিযোদ্ধাদের জন্য কেন 30% সংরক্ষণ থাকবে? মুক্তিযোদ্ধা তাদেরকে বলা হয় যারা 1971 সালে তৎকালীন যে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যারা লড়াই বা সংগ্রাম করেছিল, আত্মাহুতি দিয়েছিল অথবা লড়াই করে জীবিত আছে, তাদের জন্য সেখানে একটা সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। স্বাধীনতার পরে বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালে। 72 সাল থেকে সেই সংরক্ষণ ছিল, কোটা ছিল প্রায় 80%। বিভিন্ন সময়ে বিভিন্ন রদবদল হয়ে এখনো কিন্তু 56% কোটা রয়েছে এই বাংলাদেশে। 71 সালে যদি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে হয় কমপক্ষে 15, 16, 17, 18 বছর দরকার। 15 বছর, আজকের স্বাধীনতা হয়েছে 53 বছর বাংলাদেশে, তাহলে 15 আর 53 68 বছর। যদি সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এখন তার কমপক্ষে বয়স হবে 68 বছর বা ততোধিক, তার তো চাকরি পাওয়ার বা স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ার বয়স নেই, তাহলে তার তো সংরক্ষণের প্রয়োজন নেই। তার ছেলেও হয় যদি সে 68, 70 বা 75 বছরের বয়সের লোকটির ছেলের বয়স অন্তত পক্ষে 45, 50 বা খুব কম হলে 40 হবে, তার নিচে নয়। তাহলে সে 40, 45 বা 50 বছরের সেই মানুষটির জন্য কিন্তু সেখানে আর তার স্কুল বিশ্ববিদ্যালয়ে কোটা দরকার নেই, চাকরিতে কোটা দরকার নেই। তাহলে কোটা কাদের? মুক্তিযুদ্ধের নাতনি বা পুতি, তাদেরকেও সংরক্ষণ দিয়ে যেতে হবে। মুক্তিযোদ্ধা যারা, তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল কেন? বাংলাদেশকে স্বাধীন করার জন্য, কিছু পাওয়ার জন্য, সুযোগ সুবিধা পাওয়ার জন্য।
যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তারা আমরা জেনেছি যে তারা এখনো পর্যন্ত একটা নির্দিষ্ট ভালো পরিমাণ টাকা ভাতা হিসাবে পায় যারা এখনো জীবিত আছে। তারপরে তাদের নাতি, তাদের পুতি, তারা বছরের পর বছর 30% সংরক্ষণ পেয়ে যাবে। কিসের ভিত্তিতে? এটা কি কোনো রকম কোন একটা সভ্য দেশে সম্ভব? বাংলাদেশের ছাত্র যুব সমাজ সেই আওয়াজ, তার বিরুদ্ধেই তারা কোটা আন্দোলনের বিরুদ্ধে তারা আওয়াজ উঠিয়েছে। আপনারা জানবেন 1997 সালে তারা পরিবর্তন করে, আইন পরিবর্তন করে সেখানে মুক্তিযোদ্ধার সন্তানদের অন্তর্ভুক্ত করা হয় কোটার মধ্যে। তারপর 2011 সালে আবার সে মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের ক্ষেত্রেও যাতে এই কোটা বহাল থাকে সেখানে সে ব্যবস্থা করা হয়েছে। আপনারা জানবেন যে বলা হয়ে থাকে বাংলাদেশের যে মুক্তিযোদ্ধা 2 লাখের কিছু বেশি। বাংলাদেশের এই মুহূর্তে জনসংখ্যা প্রায় 20 কোটির কাছাকাছি। 2 লাখের কিছু মুক্তিযোদ্ধা, এবং সেটা হিসাব করলে দাঁড়ায় যে 1000-এ 1 জনের কিছু বেশি বা 1 জনের কাছাকাছি। 1000-এ 1 জনের কাছাকাছি মানুষের জন্য 30% সংরক্ষণ, অর্থাৎ 0.1% মানুষের জন্য 30% কোটা, অর্থাৎ সংরক্ষিত পদ চাকরিতে। এটা কোনোভাবেই কি কোনো সভ্য দেশে সভ্য মানুষ, সভ্য সমাজ মেনে নিতে পারে? না, বাংলাদেশের ছাত্র যুবরা সেটা মেনে নেয়নি। তারা রুখে দাঁড়িয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, রাজপথে তারা নেমেছে। তারা সরকারকে বলছে যে এই অন্যায়, এই অন্যায্য কোটা সিস্টেম বাতিল করো, মেধার ভিত্তিতে নিয়োগ করো, তাতে দেশ এগোবে, দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। আর যদি কোটার ভিত্তিতে বছরের পর বছর আজকের অযোগ্য অপদার্থদেরকে নিয়োগ করা হয় তাহলে দেশ পেছন দিকে হাঁটবে। কিন্তু সেই প্রতিবাদ আজকের হাসিনা সরকার, আমরা জানি, বিশ্ববাসী আজকে জেনেছে সেখানে হাসিনা কিভাবে ক্ষমতা দখল করেছে। সেখানে নির্বাচনের নামে প্রহসন হয়েছে। সেখানে অধিকাংশ প্রধান বিরোধী দল তারা কেউই নির্বাচনে অংশগ্রহণ করেনি। তাদের অনুপস্থিতিতে মাত্র 20% মতো মানুষের ভোটে সেখানে তৃতীয়বারের জন্য হাসিনা ক্ষমতাসীন হয়েছে। এবং তার ভিত্তিতে আজকে তার পেছনে কোনো জনসমর্থন নেই, সাধারণ মানুষের সমর্থন নেই। শুধু প্রশাসনকে ব্যবহার করে, পুলিশকে ব্যবহার করে দমন পীড়নের মাধ্যমে আজকের বাংলাদেশে হাসিনা সরকার আজকে টিকে আছে। তারা ওই কোটা বিরোধী আন্দোলনকে দমন পীড়নের মাধ্যমে স্তব্ধ করে থামিয়ে দিতে চেষ্টা করেছিল, কিন্তু না, তারা পারেনি, তারা পারছে না। তাই আজকের হাসিনা প্রশাসন আজকের বেপরোয়া হয়ে উঠেছে। তারা পুলিশকে দিয়ে যত্রতত্র গুলি, বন্দুক, বারুদের আজকে ছয়লাভ করছে। আবু সাইদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজিতে মাস্টার্স করা ছাত্র, চাকরি চেয়েছিল। 9 ভাই বোনের সেই একমাত্র উচ্চ শিক্ষিত হয়েছিল, ইংরেজিতে মাস্টার্স করে সেটা চাকরির প্রত্যাশী ছিল, চাকরি পাচ্ছিল না। টিউশনি করে তার পরিবারের মুখে ন্যূনতম একটা অন্য সংস্থানের ব্যবস্থা করছিল। সেই আবু সাইদ আমরা দেখেছি সে কোনো সংঘর্ষে যায়নি, কোনো রকম ভাবে পুলিশের উপরে আক্রমণে উদ্যত ছিল না। সে তার হাতে ছিল ছোট্ট একটি লাঠি, সে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল যে আমাকে মারো গুলি। কিন্তু সে ভেবেছিল যে না, পুলিশকে বললে পুলিশ মারবে না গুলি। কিন্তু না, সেই কোন রকম আক্রমণে উদ্যত না হওয়া, কোন রকম প্ররোচনা ছাড়াই পুলিশ তার বুকে 4-4টে রবার বুলেট ঢুকিয়ে দিল। আবু সাইদ রাস্তায় লুটিয়ে পড়ল। সেই ভিডিও সারা বিশ্বব্যাপী ভাইরাল হয়েছে। এই মুহূর্তে বিভিন্ন জায়গায় আজকের বাংলাদেশের ছাত্র যুব সমাজ তারা নেমে পড়েছে, তারা প্রতিবাদে ফেটে পড়েছে। লক্ষ লক্ষ মানুষ, সমস্ত রাস্তা আজকে অবরুদ্ধ। সরকার সেখান থেকে বাঁচতে সমস্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে, বাংলাদেশের সমস্ত যোগাযোগ ব্যবস্থাকে স্তব্ধ করে দিয়েছে, যাতে বাংলাদেশের ঘটমান ব্যবস্থা বিশ্ববাসী যাতে জানতে না পারে। সেখানে কিন্তু তারা আজকের এই যে ইন্টারনেট পরিষেবাকে বন্ধ রাখতে চেয়েছে। আমাদের রাজ্য
পশ্চিমবাংলা ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের ছাত্র যুব সমাজ, তারাও বাংলাদেশের ছাত্র যুবদের সমর্থনে এবং সংহতিতে তারাও আজকের পথে নেমেছে, তারাও প্রতিবাদে সোচ্চার হয়েছে। তারা বাংলাদেশ উপদূতাবাসে সেখানেও ঘেরাও কর্মসূচি নিয়েছে। আজকের আমরা ওই রাজ্যবাসী, পশ্চিমবঙ্গ রাজ্যবাসী, আমরাও বাংলাদেশের যে কোটা বিরোধী আন্দোলন, ছাত্র যুবদের ন্যায্য দাবির পক্ষে আমরাও কিন্তু আওয়াজ উঠাচ্ছি। এবং হাসিনা একটা অবৈধ সরকার, তার অবিলম্বে আজকে পদত্যাগ করা উচিত। যারা মানুষের অধিকার দিতে পারে না, যারা বুলেট এবং বেয়োনেটের মাধ্যমে ক্ষমতাকে ধরে রাখতে চায়, তাদের কোনো নৈতিক অধিকার নেই ক্ষমতায় টিকে থাকার। তাই অবিলম্বে হাসিনার পদত্যাগ করা উচিত এবং সাধারণ নির্বাচন ডেকে নতুনভাবে সমস্ত আইন সংশোধন করে এই কোটা বাতিল করা উচিত। কোনোভাবেই মুক্তিযুদ্ধের কোটা থাকতে পারে না। কোনো এক পুরুষ আজকের 53 বছর আগে তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলে তার ছেলে, তার নাতি, তার পুতি তারা বছরের পর বছর সংরক্ষিত পদ ভোগ করবে? এটা কখনো হতে পারে না। মুক্তিযোদ্ধারা কোনো প্রত্যাশা নিয়ে তারা লড়াইয়ে সংগ্রামে তারা অংশগ্রহণ করেনি। তাই ছাত্র যুবদের আন্দোলন ন্যায্য। হাসিনা সরকার যে দমন পীড়ন নীতি চালাচ্ছে এটা অন্যায্য, এটা অন্যায়, এটা মানবতা বিরোধী। এই মানবতার বিরুদ্ধে অপরাধী হিসাবে হাসিনাকে আমরা সাব্যস্ত করছি এবং তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করুক রাষ্ট্রসংঘ, এটাও আমরা চাইছি।